তৃতীয়বারের পরিকল্পনায় এমপি আনারকে হত্যা, আধিপত্য বিস্তার ও ব্যবসায়িক দ্বন্দ্ব মাথায় রেখে তদন্ত চালাচ্ছে ডিবি। মরদেহের খণ্ডাংশ উদ্ধারে কলকাতায় তল্লাশি অব্যাহত। মাছ ধরার ট্রলার এবং নৌযান সমূহকে নিরাপদ স্থানে অথবা নিকটস্থ আশ্রয় কেন্দ্রে কমানোর জন্য বলা যাচ্ছে। ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানতে পারে কাল সন্ধ্যা নাগাদ, ৩ নম্বর সতর্ক সংকেত। কক্সবাজার থেকে সাতক্ষীরা পর্যন্ত ক্ষয়ক্ষতির শঙ্কা। সাতক্ষীরা থেকে চিটাগাং কক্সবাজার পর্যন্ত পুরো এলাকা কম বেশি অ্যাফেক্টেড হতে পারে। সেখানে 7 থেকে 10 ফুট পর্যন্ত পানি হওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশকে বিপথে নেয়ার চেষ্টা হয়েছিল। বুদ্ধ ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়ে প্রধানমন্ত্রী। উগ্রবাদকে প্রশ্রয় দিয়েছে বিএনপি জামায়াত। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যা করতে আগেও দুবার পরিকল্পনা করেছিল খুনিরা। তৃতীয়বার এসে সফল হয়েছে তারা। হত্যার আগে অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল করার পরিকল্পনা ছিল তাদের। রিমান্ডে আসামিরা চাঞ্চল্যকর এসব তথ্য দিয়েছে বলে জানায় ডিবি। এই মামলা তদন্তে শিগগিরই ডিবি প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে গোয়েন্দাদের একটি দল ভারত যাবে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনার হত্যায় গ্রেপ্তার 3 আসামিকে 8 দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ। ডিবির দাবি, জিজ্ঞাসাবাদের প্রথম দিনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে তারা। জানিয়েছে এর আগেও 2 বার আনারকে হত্যার পরিকল্পনায় ব্যর্থ হয়। এমনকি নির্বাচনের আগেও খুনের পরিকল্পনা করা হয়েছিল। প্রথমে বাংলাদেশে হত্যার চিন্তা থাকলেও পরে মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিন গুলশানে বসে ভারতে হত্যার পরিকল্পনা করে। আমরা অনেকগুলি বিষয় নিয়ে কিন্তু আমরা কাজ করছি। আমরা মনে করি তাদের বারবারই প্ল্যান ছিল যে বাংলাদেশে এটা করা যায় কিনা, কিন্তু যে মূল মদতদাতা, যে মাস্টার মাইন্ড, সে কিন্তু বারবার বলছে না, এটা বাংলাদেশে করা যাবে না। যার কোনো ফলশ্রুতিতে 2 বার সে কিন্তু ওখানে গিয়েছেন, তৃতীয়বার ওরা সাকসেস হয়েছেন। গোয়েন্দারা বলছে হত্যার আগে সংসদ সদস্যের অশ্লীল ছবি তুলে টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল হত্যাকারীদের। সেখানেও কিন্তু তাদের কথা ছিল তাকে প্রথম কিন্তু তারা হত্যাটা করবে না। প্রথম তাকে হানি টেপের মতোই তাকে ভয় দেখাবে, তাকে নোট ছবি, তার যে নোট ছবিটা তারা তুলে এই ছবিটা দিয়ে তাকে 2 দিন ব্ল্যাকমেল করবে। অর্থাৎ তার কাছ থেকে, তার ইন্ডিয়া যে বন্ধুবান্ধব তাদের কাছ থেকে অথবা বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে টাকাটা নিয়ে আসবে শাহিন, একে যত কোটি টাকায় পারে। কিন্তু তাদের মূল উদ্দেশ্যটা ছিল তাকে হত্যা করবে, কিন্তু 2 দিন তাকে রাখবে, রেখে তাকে বিভিন্ন জায়গাগুলো তাতে টাকাটা নিবে। ঠিক কি কারণে আনারকে হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিত নয় গোয়েন্দারা। তবে পূর্ব শত্রুতা, এলাকায় আধিপত্য বিস্তার এবং ব্যবসায়িক দ্বন্দ্ব, এসব বিষয় মাথায় রেখেই তদন্ত চলছে। এখানে আধিপত্য বিস্তার, এই এলাকার নিয়ন্ত্রণ, যেহেতু এটা একটা বর্ডার এরিয়া, ক্রস বর্ডার এরিয়া, এটা এই কারণে এই এলাকার মানুষকে সে নির্মূল করতে গিয়ে এলাকাটাকে এই এলাকাটাকে সঠিক পথে রাখতে গিয়ে অনেকের বিরাগ বাজন হয়েছে কিনা, সব কিছু তদন্ত ছাড়া তো আসলে শেষ না হওয়া পর্যন্ত অ্যাকচুয়ালি কারণটা কি এটা তো বলা যায় না। এই হত্যাকাণ্ডের জট খুলতে ইতিমধ্যে কলকাতা পুলিশের একটি দল ঢাকায় রয়েছে। তারাও জিজ্ঞাসাবাদ করছে রিমান্ডে থাকা আসামিদের। এছাড়া শীঘ্রই ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের নেতৃত্বে গোয়েন্দাদের একটি দল ভারত যাবে। ওদের কাজটা শেষ হলেই আমরা আমাদের 3 সদস্য একটা দল আমরা জিও পেয়েছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা যাব। এটা আজকে রাতেও হইতে পারে অথবা কালকে ভোরে হইতে পারে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত এবং হেফাজতে থাকা জিহাদকে নিয়ে আবারও তল্লাশি অভিযানে নেমেছে পশ্চিমবঙ্গ সিআইডি। ভারতীয় সময় সকাল 10টা নাগাদ ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকায় শুরু হয় তল্লাশি। কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্টের একটি দল
ফের নেমেছে বাগজোলা খালে। তাদের সাথেই রয়েছে জিহাদ হাওলাদার। অবশ্য তার তথ্য অনুযায়ী গত সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও মরদেহের কোনো খণ্ডাংশ খুঁজে পাওয়া যায়নি ওই এলাকায়। তবে কিছু কিছু গণমাধ্যমের দাবি একটি পচা দুর্গন্ধযুক্ত ব্যাগ উদ্ধার করা হয়েছিল গতরাতে। তাতে মরদেহের অংশবিশেষ রয়েছে কিনা তা পরীক্ষার জন্য পাঠানো হয় ফরেনসিক বিভাগে। শুক্রবার বারাসাত মুখ্য আদালতে হাজির করা হয় আসামি জিহাদকে। তার বিরুদ্ধে খুন, অপহরণ, তথ্য নষ্ট করা, ভুল তথ্য দেয়া এবং ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। আদালত সেসব আমলে নিয়ে জিহাদ হাওলাদারকে 12 দিনের জন্য সিআইডি হেফাজতে নেন। ঘূর্ণিঝড় রিমাল আগামীকাল রাত 12টা নাগাদ বাংলাদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে। সবশেষ ব্রিফিংয়ে আবহাওয়া অফিস সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে। উপকূলীয় সব জেলায় ঝড়ের প্রভাব পড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়ের সময় বাতাসের গতিবেগ 110 থেকে 130 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এ সময় স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে। সাগরের সকল নৌযানকে নিরাপদে তীরে ফিরতে বলা হয়েছে। আজ সন্ধ্যা 6টা থেকে রাত 9টার মধ্যে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আগামীকাল মধ্যরাতে খেপুপাড়া ও ভারত অতিক্রম করবে ঘূর্ণিঝড় রিমাল। আঘাত হানবে তখন এর বাতাসের গতিবেগ 110 থেকে 120 কিলোমিটার, এটা থাকবে র্যান্ডম গতিবেগ। আর এটা দমকা অথবা জোরো হাওয়ার আকারে 130 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাবে। ফলে এর সাথে থাকবে বৃষ্টিপাত, এর সাথে থাকবে আবার জলোচ্ছ্বাস। সুতরাং ইম্প্যাক্টটা এক্ষেত্রে আপনার একটা ডিভাস্টেশন হবেই যে সমস্ত এলাকার উপর দিয়ে এই ঝড়টি অতিক্রম করবে। সেখানে আপনার মানুষজনকে আশ্রয়ে যেতে হবে, গাছপালা কিছু হতে পারে, কারণ 110 কিলোমিটার গতিবেগ ঘূর্ণিঝড়ের, সেটির সাথে বাড়ি বর্ষণ, জলোচ্ছ্বাস, এই সব মিলিয়ে আপনার নিরাপদ আশ্রয় অবশ্যই গ্রহণ করতে হবে এবং সেই ক্ষেত্রে একটা ধ্বংসাত্মক লীলা অবশ্যই থাকবে সেখানে। কতটি জেলা ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত হতে পারে কক্সবাজার থেকে সাতক্ষীরা পর্যন্ত উপকূলীয় অঞ্চল। ভূমিধ্বস হতে পারে পাহাড়ি এলাকায়, এমন শঙ্কার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুবুর রহমান। দুপুরে সচিবালয়ে ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের প্রস্তুতিমূলক সভা শেষে এই সতর্ক বার্তা দেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়ের সময় 7 থেকে 10 ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে, সাথে রয়েছে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনাও। রোববার ভোর থেকে ঝড় আঘাত হানতে পারে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, ঘূর্ণিঝড় রিমাল কাল সন্ধ্যায় পুরোপুরি আঘাত হানতে পারে। জানান, প্রতিনিয়ত ঝড়ের গতিপথ পাল্টাবে, সেই অনুযায়ী আজ রাতে 10 নম্বর মহাবিপদ সংকেত দেয়া হতে পারে। বলেন, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত আছে মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী জানান, উপকূলে 4000 আশ্রয় কেন্দ্র এবং 80,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছেন। দুর্যোগ মোকাবেলার জন্য যে পর্যাপ্ত খাবার, টিন এবং সরঞ্জাম সেখানে বিদ্যমান রয়েছে। প্রায় 80,000 যে স্বেচ্ছাসেবক আমরা বাংলাদেশের আমরা প্রস্তুত রেখেছি। এছাড়া এই ঘূর্ণিঝড়টা আপনার সাতক্ষীরা থেকে চিটাগাং, কক্সবাজার পর্যন্ত পুরো এলাকা কম বেশি অ্যাফেক্টেড হইতে পারে। সেখানে 7 থেকে 10 ফুট পর্যন্ত পানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। বঙ্গবন্ধুকে হত্যার পর ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে বাংলাদেশকে বিপথে নেয়ার চেষ্টা হয়েছিল, যা এখনও অব্যাহত আছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যার যার ধর্ম পালনের মধ্য দিয়ে বাংলাদেশ এখন বিশ্বের কাছে অসাম্প্রদায়িক চেতনার দৃষ্টান্ত স্থাপন করেছে। ধন্যবাদ দিয়েছেন এবং 1 কোটি টাকা। শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে দুপুরে গণভবনে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় গুরু ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সম্প্রদায়ের পক্ষ থেকে নানামুখী উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ধর্মীয় নেতারা। আমি সমগ্র বৌদ্ধদের পক্ষ থেকে আপনার সুস্থ, সুন্দর, নিরোগ, দীর্ঘ জীবন কামনা করি। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে মানব কল্যাণে কাজ করছে তাঁর সরকার। উত্তরাধিকার সম্পদ প্রাপ্তির জন্য হেবা আইন সকল ধর্মের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। আমাদের এই দেশে কিন্তু সবসময় বিভিন্ন ধর্মের মানুষ নিয়েই আমাদের চলা।
সেই ক্ষেত্রে আমি মনে করি যে সারা বিশ্বে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি এই ধর্ম অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশটাকে গড়ে তোলা। এখানে অনেকেই আবার চেষ্টা করে বাংলাদেশে ভিন্ন পথে নিতে, কিন্তু সেটা নিতে পারবে না। আমাদের মন মানসিকতা, বাংলাদেশের মানুষ খুব উদার এবং সকলে একসাথে চলতে আমরা পছন্দ করি। বিএনপি জামাত জোট সরকারের আমলে দেশে উগ্রবাদকে প্রশ্রয় দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। আমরা যুদ্ধে বিজয় অর্জন করেছি, বিজয়ী জাতি হিসেবে বিশ্ব দরবারে আমরা সম্মান পেয়েছি, কিন্তু সেই সম্মানটা হারিয়েছিলাম ৭৫-এ ১৫ই আগস্টের পর। আর বাংলাদেশের যে অগ্রযাত্রা সেটাও ব্যাহত হয়েছিল। যাও আমরা দেখেছি যে কিভাবে মানে একটা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে বাংলাদেশকে বিপথে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। রামুতে যখন আমরা জানি যে বিএনপি জামাত যে অগ্নিসন্ত্রাস যখন শুরু করলো, রামুতে সেই বৌদ্ধ সম্পূর্ণ পুড়িয়ে দিল। আমি নিজে সেখানে গেছি, দেখেছি এবং তারপর সেটা নতুনভাবে তৈরি করে দিয়েছি। এবং আগামী দিনে উন্নত সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেও অনুষ্ঠানে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশে কেউ হতদরিদ্র থাকবে না। তহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। মানুষের কল্যাণের লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবাজারে বিপণী বিতান সহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 4টি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করতে হলে প্রত্যেককে নিজ নিজ জায়গায় থেকে কাজ করে যেতে হবে। বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতানে 5টি সাধারণ, 6টি অগ্নিপ্রস্থান সিঁড়ি সহ পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখা হয়েছে। সব ধরনের আধুনিক সুযোগ সুবিধাও থাকবে মার্কেটে। প্রধানমন্ত্রী জানান, নতুন ভবনে দোকান করার জন্য বঙ্গবাজারের ব্যবসায়ীদের সাহায্য করবে সরকার। এ সময় প্রধানমন্ত্রী আসন্ন ঈদে সেখানে পশু কোরবানি না দিয়ে সবাইকে নির্দিষ্ট স্থানে কোরবানি করার আহ্বান জানান। বলেন, কোরবানির বর্জ্য অপসারণে আরও আধুনিক ব্যবস্থা করে তুলতে হবে। অনুষ্ঠানে শিশুদের পার্কগুলো যাতে মাদক সেবনের স্থান না হয় সেদিকে নজর রাখতে ওয়ার্ড কমিশনারদের কঠোর নির্দেশ দেন শেখ হাসিনা। আর মশার প্রজনন ক্ষেত্রে যাতে তৈরি না হয় সেই ব্যাপারে নাগরিকদের সচেতন থাকার কথাও বলেন প্রধানমন্ত্রী। 4টা ভবন হবে, 10 তলা করে, মাঝখানে যেমন মালপত্র পরিবহন করা, আগুন লাগলে যেন সেটা অগ্নি নির্বাপনের ব্যবস্থা করা যায়, সব রকমের সুযোগ সুবিধা রাখা হবে। আমি মনে করি যে এটা আপনাদের জন্য নতুনভাবে বাঁচার একটা সুযোগ করে দেবে। আর তাছাড়া 4টা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। সারা ঢাকা শহর মিলেই আমরা একটা রিং রোড তৈরি করতে চাই। বিশ্বে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই অলিম্পিয়াড। বুদ্ধিমত্তা ভিত্তিক এই আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রথম আসরে অংশ নেবে বাংলাদেশ। প্রতিযোগীদের অভূতপূর্ব সাড়ায় আশাবাদী আয়োজকরা বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অপরাধ নিয়ন্ত্রণ থেকে শুরু করে রাষ্ট্রের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাই এখন থেকেই এআই বিশেষজ্ঞ তৈরিতে গুরুত্ব দিতে হবে সরকারকে। সভ্যতার অগ্রগতির সাথে বাড়ছে প্রযুক্তির ব্যবহার। বর্তমান বিশ্বে স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, অটোমোবাইল সহ সব ক্ষেত্রে জায়গা দখল করছে কৃত্রিম বুদ্ধিমত্তা। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যৎ পৃথিবী হবে এআই এর। কৃত্রিম বুদ্ধিমত্তার আন্তর্জাতিক প্রতিযোগিতা এআই অলিম্পিয়াডের প্রথম আসর বসতে যাচ্ছে বুলগেরিয়ায়। এতে অংশগ্রহণের আমন্ত্রণ পাওয়া 50টি দেশের একটি বাংলাদেশ। পরীক্ষা ও ট্রেনিংয়ের নানা ধাপ পার হয়ে জাতীয় পর্যায়ে বিজয়ী 10 জন থেকে 4 জন আন্তর্জাতিক এই আসরে অংশগ্রহণ করবেন। আমরা যেগুলো কাজ করতে পারতেছি মেশিন অথবা কম্পিউটার, সেগুলো আমাদের থেকে হয়তো আরও ভালো করতে পারবে। সত্যি কথা বলতে দিস ইজ দ্য ফিউচার, সো আই ওয়ান্ট টু ডু এনি টাইপ অফ ওয়ার্ক দ্যাট উড বি সেমিনাল। ইম্প্যাক্টফুল একটা প্রজেক্ট যেটা হচ্ছে এআই এর উপর বেস করা, যেটা হচ্ছে কি আমাদের ডে টু ডে লাইফে ইউজ হতে পারে। তো ওরকম একটা প্রজেক্ট অ্যাকচুয়ালি করার ইচ্ছা আছে। স্টুডেন্টদের যে পারফরমেন্স দেখছি, আমরা আশা করি ইউরোপ, আমেরিকা বা অন্যান্য দেশের যে পার্টিসিপেন্টরা থাকবে, যেহেতু আমরা প্রথমবার সবাই যাচ্ছি, আমরা তাদের থেকে আসলে পিছিয়ে থাকবো না। দেশেও বেড়েছে এআই এর ব্যবহার। আবহাওয়ার পূর্বাভাস, কৃষি, রোগ নির্ণয় সহ নানা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হচ্ছে। বিভিন্ন মেগা প্রকল্প, অপরাধী শনাক্ত, দুর্নীতি রোধ, এমনকি নীতি নির্ধারণ, অর্থাৎ স্মার্ট বাংলাদেশ তৈরিতেও ভূমিকা রাখতে পারে এআই। তাই নতুন প্রজন্মকে এই বিষয়ে আগ্রহী করে তোলার উপর গুরুত্ব দিলেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। 5G টেকনোলজি, IoT টেকনোলজি এবং তার সাথে এআই, সেখানে আপনার বিজনেসকে বা আপনার অর্গানাইজেশনকে অন্য একটা লেভেলে নিয়ে যাওয়ার সম্ভাবনা রাখে।
এখন আপনি সঠিকভাবে যদি ব্যবহার করতে পারেন, সেটি আপনার যেই ডোমেনই হোক না কেন, সেটা পলিসি হোক, গভর্নমেন্ট হোক, সাইবার সিকিউরিটি হোক, বিজনেস হোক, সব জায়গায় স্কোপটা তৈরি হয়ে গেছে। ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনে কোন ট্রানজ্যাকশনটা ফ্রড, মানুষের জন্য বোঝা মুশকিল, কোনটা হচ্ছে যে ফেক, প্রতারণার শিকার হচ্ছে কিনা, এআই কিন্তু সেখানে ধরে দিতে পারে, আপনাকে ওয়ার্নিং দিতে পারে। এআই প্রযুক্তি পরিবর্তন আনবে যাপিত জীবনে, তাই ইতিবাচকভাবে এবং সতর্কতার সাথে এর ব্যবহারের কথা বলছেন এই বিশেষজ্ঞ। 1000টা প্রজেক্ট লিড দেওয়ার সক্ষমতা তাদের তৈরি হবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। সরকার জাতিকে প্রভু রাষ্ট্রের শৃঙ্খলে বন্দী রাখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয় প্রেস ক্লাবে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাবের লুটপাট, অব্যবস্থাপনা ও সঠিক পরিকল্পনার অভাবে যাত্রাপথে দুর্ঘটনায় মৃত্যুর ভয়াবহতা ও জনদুর্ভোগ শীর্ষক আলোচনায় যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, অতিরিক্ত ঋণ নির্ভর করে ক্ষমতাসীনরা দেশকে ভিক্ষুক রাষ্ট্রে পরিণত করছে। ক্ষমতাসীনদের আত্মীয় স্বজনরাই লুটপাটের সাথে জড়িত। তার দাবি, নির্বাচনকে জাদুঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে আনারদের মতো দুর্বৃত্তরা এমপি হবার সুযোগ পেয়েছে। সাবেক আইজিপির অ্যাকাউন্ট ফ্রিজের নামে জনগণের সাথে আয় ওয়াশ করা হচ্ছে বলেও মন্তব্য করেন রিজভী। গোটা জাতিকে প্রভুদের কাছে একটা চিরস্থায়ী শৃঙ্খলের মধ্যে বেঁধে রাখতে চাচ্ছেন। একজন এখানে বলেছেন, অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে আমাদের যে স্বাধীনতা, আমাদের যে সার্বভৌমত্ব, সেটাকে আজকে হরণ করার প্রচেষ্টা চালাচ্ছেন। ডাক্তাররা অপ্রয়োজনীয় ওষুধ লিখছেন কিনা তা নজর রাখতে প্রেসক্রিপশন অডিট শুরু করতে যাচ্ছে অধিদপ্তর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট আয়োজিত এক সেমিনারে বিষয়টি জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার আহমেদুল কবির। আলোচনার বিষয় ছিল ওষুধ কোম্পানির অসুস্থ দৌরাত্ম্য কমাতে ডাক্তাররা প্রেসক্রিপশনে ওষুধের জেনেরিক নাম লিখবেন কিনা। এতে চিকিৎসক, ওষুধ কোম্পানি, ফার্মাসিস্ট, দেশি বিদেশি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। বেশিরভাগ চিকিৎসক জেনেরিক নাম বাধ্যতামূলক করতে নানা সমস্যা তুলে ধরেন। আলোচনায় উঠে আসে চিকিৎসক ও ওষুধ কোম্পানির মধ্যে নানা স্বার্থমূলক সম্পর্কের কথা। তবে বেশিরভাগই জানান পুরো স্বাস্থ্য ব্যবস্থায় পরিবর্তন আনা জরুরি। মানি লন্ডারিংয়ের অভিযোগ দেরিতে আসায় অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদককে বেগ পেতে হচ্ছে বলে অভিযোগ করেছেন দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ। বলেন, মানি লন্ডারিংয়ে 6 মাস পর দুদককে প্রতিবেদন আকারে অবহিত করে বাংলাদেশ ব্যাংক। তখন কিছুই করা থাকে না দুদকের। দুপুরে প্রেস ক্লাবে দুর্নীতি দমনে নাগরিকদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন দুদক চেয়ারম্যান। শুধু সরকারি কর্মকর্তা কর্মচারী নয়, অন্য পেশার মানুষের দুর্নীতিও খুঁজে বের করার তাগিদ দেন দুদক চেয়ারম্যান। এ সময় দুর্নীতি দমন কমিশনে কর্মরতদের সম্পদের হিসাব 2 বছর পর পর প্রকাশ করার দাবি জানিয়েছে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। দর্শক, এই ছিল যমুনা নিউজে।